সুধী দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন। নন্দন টিভির আপনার কেরিয়ার অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনার কেরিয়ার অনুষ্ঠানে আমরা বিশেষত কেরিয়ার নিয়ে আলোচনা করে থাকি। কেরিয়ার, আপনি কানাডায় কিভাবে সফল হবেন, কানাডায় কি কেরিয়ার গঠন করতে হলে কি করা দরকার, কোত্থেকে শুরু করতে হবে, কি স্টেপস নিতে হবে, এই বিষয়গুলো। এখানে অনেকগুলো বিষয় থাকে, যেমন আপনার অনেকেই ইমিগ্রেন্ট হয়ে আসেন, তারা বুঝতে পারেন না যে আসলে কোন পেশায় যাবেন, পেশা চেঞ্জ করবেন নাকি আগের যে পেশায় ওনারা ছিলেন, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসেন বা ইন্ডিয়া থেকে যারা আসেন, তারা কি একই পেশায় থাকবেন, একই পেশায় জব খুঁজবেন, না এখানে নতুন কোনো পেশায় ওনারা চাকুরি করবেন, খুঁজবেন সেটা। তো এই ধরনের অনেকগুলো প্রশ্ন থাকে, জানার থাকে, কিন্তু সেই জানার যে গ্যাপটা, এটার কারণে অনেকেই সফল হতে পারেন না। তো আমরা নন্দন টিভির এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি যে দর্শকদেরকে এই তথ্যগুলো দেয়া, যাতে তাদের জীবনটা এখানে সহজ হয়, সে বিষয়গুলো নিয়ে। তো আজকে আমরা আপনার কেরিয়ার অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে কানাডায় বাঙালি নারীদের চাকুরি। নারীরা কিভাবে এখানে চাকুরি পেতে পারেন, এখানে নারীদের চাকুরি পেতে কি প্রতিবন্ধকতা আছে বা সেগুলো কিভাবে অতিক্রম করা যায়। বিশেষ করে অনেকের চাইল্ড কেয়ার ইস্যু থাকে, ভাষাগত সমস্যা থাকে, অনেকগুলো বিষয় থাকে। তো আমরা আজকে এমন একজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, যিনি এই বিষয় নিয়ে কাজ করে থাকেন, এমপ্লয়মেন্ট ইস্যুটা নিয়ে উনি অনেক দিন যাবৎ, প্রায় 10 বছর কাজ করছেন, 10 থেকে 12 বছর কাজ করছেন, বিভিন্নভাবে এমপ্লয়মেন্টে হেল্প করছেন, বিশেষ করে নারীদের। ফাহমিদা রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি ইমাম, ধন্যবাদ নন্দন টিভি, ধন্যবাদ ইমাম আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, তো আপনি তো অনেক দিন কাজ করছেন, বিশেষ করে নন প্রফিট সেক্টরে এমপ্লয়মেন্ট ইস্যুটা নিয়ে। অনেক ক্লায়েন্ট আসে আপনার কাছে এবং আপনিও বিভিন্নভাবে হেল্প করেন। তো আমরা প্রথমে আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার শুরুটা কিভাবে হলো, আপনার এমপ্লয়মেন্টটা কিভাবে হলো, আপনি কখন কানাডায় আসলেন এবং কিভাবে শুরু করলেন? ধন্যবাদ ইমাম। আমি কানাডায় এসেছি 2007-এ এবং এমপ্লয়মেন্ট সেক্টরে কাজ শুরু করেছি 2010 থেকে। এবং আর যেটা বললেন 12 বছর ধরে নন ফর প্রফিটে আছি। যখন আমার এখানে আসা, এটা হঠাৎ করে আসা না, কারণ আমি বাংলাদেশেও সমাজবিজ্ঞানে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স করে এসেছি। তারপর আমি আমেরিকাতে এই সমাজবিজ্ঞানেই আর কি, সোশ্যোলজিতে আমি মাস্টার্স করেছি। আমার ফোকাস ছিল উইমেন্স এমপ্লয়মেন্ট। এবং আমি যখন কানাডায় আসলাম, এসে প্রথমে আর সবার মতো আমারও ফরেন ডিগ্রি হিসাবে এটাকে দেখেছে ওরা, আমাকে কাজ দেয়নি, আমাকে নন ফর প্রফিটে যুক্ত হতেই হয়েছে। তো আমি ভলান্টিয়ারিং শুরু করলাম এবং একই সাথে যেটা হয়েছে, যখন ভলান্টিয়ারিং করলাম এবং আমি তখন স্কোশিয়া ব্যাংকের একটা কল সেন্টারেও কাজ করতাম, কারণ আমাকে তো আমার চলতে হবে। তো কাজ করতে করতে এক সময় আমি আমার সেক্টরকে ফোকাস করলাম, যে হঠাৎ করে যেহেতু আমি সোশ্যাল সার্ভিসে না, সোশ্যাল সার্ভিসে আমার একাডেমিক ডিগ্রি ছিল, ল্যাঙ্গুয়েজ আমার জন্য কোনো ব্যারিয়ার ছিল না। সেইভাবে কাজ করতে করতে এক সময় গিয়ে আমার 2009 থেকে আমি আমার সেক্টরে কাজ করছি। আপনি কবে কানাডায় আসলেন, কোন ইয়ারে কানাডাতে আসলেন? আমি 2007-এ এসেছি, কিন্তু আমি আসলে থাকতে এসেছি 2009 থেকে। তো প্রথম থেকেই সেভাবে আর কি। এবং আপনি শুরুটা করছেন, আপনি বলছেন যে আপনি কল সেন্টারে স্কোশিয়া ব্যাংকের, সেটা কি আপনার হেল্প হয়েছে আপনার এই নন প্রফিট সেক্টরের কাজের ক্ষেত্রে? ওটাতে যেটা সবচাইতে বড় হেল্প হয়েছে, যেহেতু আমার লেখাপড়া এই পার্শ্ববর্তী দেশ আমেরিকাতে হয়েছে, আমার কেনেডিয়ান জব মার্কেট, কেনেডিয়ান কাজের কোনো এক্সপিরিয়েন্স না থাকার কারণে যখন আমার অ্যাপ্লিকেশনগুলি আমি ছাড়তে থাকলাম, আমার একটা এক্সপিরিয়েন্সের দরকার ছিল। তো আমি যেহেতু এখানে এসে কল সেন্টারে কাজ করেছি, সেই এক্সপিরিয়েন্সটা আমার রেজুমেকে অনেক বেশি লুক্রেটিভ করেছে। আর যেটা বললাম, ভলেন্টিয়ারিং করেছি আমি বাংলাদেশি সংগঠনগুলোতে, নন ফর প্রফিট অন্য অর্গানাইজেশনসগুলোতে। তো আলটিমেটলি সব মিলিয়ে এক সময় আমি আমার সেক্টরে ঢুকে যেতে পেরেছি। আপনার কি নন প্রফিট সেক্টরে কাজ করার আপনার টার্গেট ছিল, নাকি আপনি অন্য
কোনো পেশা আপনার পছন্দ ছিল এখানে আপনি? আচ্ছা, এটা বেশ ভালো প্রশ্ন। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, যখন সাবজেক্ট চুজের একটা ব্যাপার আসলো, সমাজবিজ্ঞানটা তখন সেজন্যই বেছে নিয়েছিলাম যে আলটিমেটলি একাডেমিয়াতেও থাকতে পারবো, আবার অ্যাট দ্য সেম টাইম আমি যদি নন ফর প্রফিটে কাজ করতে চাই, অপরচুনিটিস ইজ দেয়ার। সো আমি এখন কমিউনিটিতে কাজ করছি এবং আমি আমার কাজে ভীষণ আনন্দ, মানে আমি খুশি, আমার জব স্যাটিসফ্যাকশান খুব ভালো এবং আমার হঠাৎ করে আসা না, প্ল্যান করে আসা, এবং যেখানে আছি আই এম ব্লেসড। রাইট। আপনি আপনার কথার প্রশ্নের উত্তরে আপনি বলছিলেন যে আপনার ভাষাগত কোনো সমস্যা ছিল না। তো আপনি কি মনে করেন যে আসলে এখানে মানে জব পেতে হলে বিশেষ করে ভাষাগত সমস্যাটা একটা বড় বিষয় বা এদের? এটা একটা ভালো প্রশ্ন করলেন। আমি আসলে আমার ভাষা নিয়ে এজন্য বলছিলাম যে আমি যেহেতু আমেরিকাতে লেখাপড়া করে আমার একাডেমিক ডিগ্রিজ নিয়ে এদেশে এসেছিলাম, ইংরেজি বলা আমার কোনো সমস্যা ছিল না, ইংরেজি লেখা আমার কোনো সমস্যা ছিল না। তারপরেও যেটা হয়েছে, আমি আমার সেক্টরে রাইট ওয়ে জব পাইনি। আমি ইন্টারভিউগুলোতে আমি ইভেন যখনই গেছি, আমার ভাষার কোনো সমস্যা নাই, আমি গাড়ি চালাতে পারি, আমি সবখানে যেতে পারি, আমার কোনো ব্যারিয়ার ওই অর্থে ছিল না যেটা নিউ ইমিগ্রেন্টদের অনেক সময় বাংলাদেশ থেকে আসার পরে হয়। কারণ যেহেতু আমি নর্থ আমেরিকাতে অলরেডি 2000 সাল থেকে আছি, সো আমার 7 বছর আমেরিকান লাইফস্টাইলের সাথে কেনেডিয়ান লাইফস্টাইলে খুব একটা ডিফারেন্স ছিল না। কিন্তু তারপরেও যে কোনো একটা মেইন স্ট্রিম সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশনে ঢুকতে আমার বেশ সময় দিতে হয়েছে, পরিশ্রম দিতে হয়েছে, কমিটমেন্ট দিতে হয়েছে, এনার্জি দিতে হয়েছে। অবশ্যই আপনার এখানে যে কোনো পেশায় সফল হতে হলে এই বিষয়গুলো অবশ্যই দরকার। তো আপনি একটা বিষয় বলেছেন যে আপনার ভাষাগত সব কিছু, ভাষাগত জ্ঞান বা অন্য বিষয় খুব ভালোই ছিলেন, আপনি ড্রাইভিং জানতেন, কিন্তু আপনার সোশ্যাল সার্ভিস সোশিওলজিতে অনার্স মাস্টার্স ছিল, আমেরিকাতে আপনি পড়াশোনা করেছেন, এরপরও আপনার এখানে প্রিপেয়ার্ড হওয়ার জন্য তো আপনার যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, আমাদের কানাডায় কিন্তু বাংলাদেশি অনেক নারী আছে, অনেক বাঙালি নারী এখানে, এনারা কিন্তু অনেক ধরনের স্ট্রাগল করেন। আপনার কি মনে হয় যে আসলে ওনাদের মেইন, আপনি তো অনেক ক্লায়েন্ট পেয়েছেন আপনার কাজের ক্ষেত্রে, তো ওনাদের সমস্যাটা কোথায় জব পেতে হলে? ধন্যবাদ ইমাম। আপনিও জানেন আমি 2010 থেকে এমপ্লয়মেন্ট কাউন্সিলর পজিশনে কাজ করেছি। এরপরে অন্য অর্গানাইজেশনে যেটা হয়েছে এমপ্লয়মেন্ট অ্যাডভাইজার, এমপ্লয়মেন্ট কনসালটেন্ট, বিভিন্ন নামে এমপ্লয়মেন্ট স্পেশালিস্ট হিসেবে আছেন। অনেকভাবেই আমরা ক্লায়েন্ট প্রতিদিন দেখেছি এবং আমার কমিউনিটির ক্লায়েন্ট, মেইন স্ট্রিম ক্লায়েন্ট, মাল্টিকালচারাল কানাডা আমরা বলি, তো সবার সাথেই আমি ক্লায়েন্ট হিসেবে পাওয়া সবার অভিজ্ঞতা থেকে বলতে পারি, বাঙালি নারীদের ক্ষেত্রে যেটা বিশেষ করে হয়, ভাষাগত সমস্যা থাকে, মানে এটা আমরা বোধহয় একটু শাই বা একটু লজ্জা পাই, বা আমরা অতটা এগিয়ে আসি না, কথা বলি না। আমরা যতখানি ইংরেজি লিখতে পারি, পড়তে পারি, তাই না? আমরা তো কেজি ক্লাস থেকে ইংরেজি শিখি, আমাদের বাংলাদেশে আমরা ইংরেজি তো শিখি গ্রেড 2 থেকে, আরও আগে কেজি ক্লাস থেকে। তো ইংরেজি সম্বন্ধে আমি যেটা বলতে চাচ্ছি, ভাষার দক্ষতা থাকছে, পড়তে পারছে, লিখতে পারছে, শুনতে পারছে, বুঝতে পারছে, কিন্তু হয়তো উত্তর দিতে পারছে না। তো বাঙালি নারীদের ক্ষেত্রে এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, 1 নম্বর। 2 নম্বর আমি যেটা বলবো, পারিবারিক অবস্থান, স্বামী অথবা ভাই অথবা বাবা একটা মেয়েকে কাজের ক্ষেত্রে কতটা উৎসাহী করে, সেটাও একটা অনেক জরুরি একটা বিষয়। সেটা আমাদের এখানে অনেক আছে, অনেক সময় ওভার প্রোটেক্টিভ হয়ে যায়, ভাই সাথে করে নিয়ে ইন্টারভিউ সেশনে গিয়ে বসে থাকে সামনে রিসেপশনে, যেটা চাকরি ক্ষেত্রে খুবই নেগেটিভ ধরা হয়। আবার এখন যদি এই বয়সে আমার আরেকটা অভিজ্ঞতা আমি নিজের জীবন দিয়েই বুঝতে পারি, মাদারহুড, মা হওয়াটা জীবনের অনেক বড় একটা বিষয়। মা হয়ে আমি খুবই আনন্দিত, কিন্তু মা হওয়ার কারণে আমাকে প্রচুর কম্প্রোমাইজ করতে হচ্ছে আমার চাকরির ক্ষেত্রে, আমার ক্যারিয়ারের ক্ষেত্রে। তো একইভাবে আমি যখন অন্য নারীদেরকে চিন্তা করি, তো এইগুলো একটা বড় সমস্যা, পারিবারিক সিচুয়েশন এবং মায়ের যে একটা রেসপন্সিবিলিটিস, এবং স্কুল থেকে নিয়ে আসা বাচ্চাকে টেক কেয়ার করা, এবং ওই সময়ের মধ্যেটুকুর মধ্যেই হয়তো একটা মহিলা কাজের সুযোগ থাকে, সব সময় থাকে না। এমনি একটা পুরুষ মানুষ যখন একটা কাজে যায়,
ওনার স্ক্যাজুয়ালে কোনো সমস্যা নাই, যখনই ওনাকে স্ক্যাজুয়াল দেওয়া হবে উনি আসবেন, উনি কাজ করবেন। কিন্তু সেই ক্ষেত্রে একটা মায়ের জন্য আমরা সেটা চিন্তা করি না। না, ঠিকই বলেছেন যে আমরা দেখি যে অনেক সময় অনেক মায়েরা সন্তানকে হয়তো রাতের বেলায় কোথায় রেখে যাবেন, ডে কেয়ারে, অথবা ধরেন এমন সময়ে কাজগুলো এমন ধরন হয় যে হয়তো ফ্যাক্টরিতে কাজ করছে, শিফটটা পড়ছে রাতের বেলায়, সেখানে অনেক সমস্যা, বা ওই টাইমে কেউ বাচ্চা রাখতেও চায় না। তো এই ধরনের চ্যালেঞ্জগুলো হয়। তাছাড়া আপনি যেটা বলছেন একেবারে যথার্থই বলেছেন যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স তো আছে, শাই ফিল করেন, নতুন দেশ, অনেক কিছু জানতে পারে না। এছাড়া কি আর কি কোনো চ্যালেঞ্জ আছে? মানে আমরা আরেকটা বিষয় দেখি যে ওনারা আসলে বুঝতে পারেন না এখানে যে আসলে কি করবেন বা কোথার থেকে শুরু করবেন, কোথায় গেলে জব পাবেন, কোন প্রফেশনটা ভালো হবে, বা পড়ালেখা কি করবে। আপনি তো এমপ্লয়মেন্টে কাজ করছেন, আপনি কি এই ধরনের ওই ক্ষেত্রেও যেটা বললাম, শাইনেসের থেকে হোক বা পারিবারিক সিচুয়েশনে হোক, আমাদের মহিলারা খুব ডিপেন্ড করতে থাকে যে বন্ধু অথবা স্বামী কোনো একটা ইনফরমেশন এনে দিবে, ওইভাবে কাজে যাবে। কিন্তু এদেশের কনসেপ্টে জব সার্চ ইজ এ প্রসেস, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য প্রসেস টু গেট এ জব। এই জন্যই সরকার বিভিন্ন এমপ্লয়মেন্ট এজেন্সি, রিসোর্স সেন্টার্সের ব্যবস্থা করেছে, কিন্তু আমাদের মহিলারা সেখানে অতটা আসছেন না, সেই এক্সপোজারটা নাই। এক্সপোজারটা কেন নাই সেটাও আছে যে আসার পরে ওরা নিজেরা নিজেদের ডিসিশনগুলি ওই যে নির্ভরতা করে যাদের উপরে, সেই নির্ভরতাটা আসলে বেশি দূর নিয়ে যেতে পারে না। তো গাইডেন্সের অভাব যদি আপনি বলে থাকেন, সেটা আমি একমত, অবশ্যই গাইডেন্সের অভাব। কিন্তু সেজন্য তো একটা মহিলাকে এগিয়ে আসতে হবে, মেইন স্ট্রিম এমপ্লয়মেন্ট এজেন্সিগুলোতে যেতে হবে। এমপ্লয়মেন্ট এজেন্সি এখানে বিভিন্ন সার্ভিস দেয়, সেই সার্ভিসগুলো অ্যাভেইল করতে হবে। এই সার্ভিসেস আর ফ্রি। অনেক সময় আমাদের আমাদের ক্লায়েন্টরা এসে বলে, আপা গিয়েছিলাম, কোনো লাভ হয়নি। কোনো লাভ হয়নি এর থেকে ভুল কথা বোধহয় আর কিছু নাই। ফ্রি সার্ভিসেস আর প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট। আপনারা আসেন, আপনারা একটা ক্যারিয়ার কাউন্সিলরের সাথে বসেন, একটা ক্যারিয়ার প্ল্যান চক আউট করেন, একটা সার্ভিস প্ল্যান করেন, একটা অ্যাকশন প্ল্যান করেন, আপনারা নিজেরা নিজেদের জন্য চেষ্টা করেন, আপনারা এগিয়ে যেতে পারবেন। না, ঠিকই আপনি যে কথাগুলো বলেছেন এগুলো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশি নারী যারা এখানে জব খুঁজছেন তাদের জন্য খুবই খুবই কাজে লাগবে, যে বিষয়গুলো, যে রিসোর্সগুলো জানা, যে কোথায় আসলে হেল্পগুলো আছে। এবং অনেক সময় ওনারা রিসোর্সগুলোতে যায়, কিন্তু দেখা যায় যে ওনারা যে একটা হোপ নিয়ে যায়, কিন্তু সেই হোপটা হয় না। ওনারা হয়তো ভাবেন যে একটা চাকরি দিয়ে দিবে বা খুব দ্রুত একটা চাকরি পেয়ে যাবে। এই ধরনের আমি আপনার সাথে কাজ করেছি 2011-এ সম্ভবত সেটেলমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট সার্ভিসেসে, আমি আউটরিচ ওয়ার্কার হিসাবে কাজ করতাম এবং আপনি এমপ্লয়মেন্টে ছিলেন। এছাড়া কি আপনি আর কোনো প্রতিষ্ঠানে কাজ করেছেন? মানে এরপরে আপনি কোন কোন? আচ্ছা, এটা বেশ ভালো। আমি এই গত 12 বছরে বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করেছি। আমি সেটেলমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট সার্ভিসেস, এরপরে সিটি অফ টরন্টোর কাজ করেছি, এরপরে আমি কাজ করেছি রেক্সডেল উইমেন সেন্টার, যেখানে আমি এখনও আছি। বাট এর মধ্যেও আবার আমি এমপ্লয়মেন্ট অন্টারিওর অংশ হিসেবে ফান্ডেড প্রোগ্রামে আমি অ্যাক্সেসে কাজ করেছি, আমি উডগ্রিনেও কিছুদিন কাজ করেছি। সো আমি সবখানেই আলটিমেটলি, আপনি যেটা বলেছিলেন যে আমি কি কাজ করি বা আমি সেটেলমেন্টে কীভাবে আসা, সেটেলমেন্ট সার্ভিসে বা সোশ্যাল সার্ভিসে আমি আসবো আমি জানি, কিন্তু আমি কোন সেক্টরে যাব, আমি মেয়েদের ভায়োলেন্স এগেনস্ট উইমেন প্রোগ্রামে যাব নাকি মেন্টাল হেলথে থাকবো, সেটা নিয়ে হয়তো একটু চিন্তা ছিল কোথায় আমি এন্ড আপ করবো। অ্যাট দ্য এন্ড যেটা হয়েছে, এমপ্লয়মেন্টেই আমি থেকে গেছি এবং এটাই আমার সেক্টর হয়ে গেছে। নিশ্চয়ই আপনি এই সেক্টরটা খুব এনজয় করছেন, সেই জন্যই আই এম প্যাশনেট অ্যাবাউট না। এটা আমি নিজে একজন এমপ্লয়মেন্ট স্পেশালিস্ট হিসাবে আমি নিজেও এনজয় করি। কারণ বিষয়টা হচ্ছে যে আপনি যখন একজনকে হেল্প করেন, যে যখন একজন জব পেল, আপনি শুধু একজন ব্যক্তিকে হেল্প করছেন না, পুরো ফ্যামিলিকে হেল্প করছেন সেটা। তবে এখানে যেই চ্যালেঞ্জটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যে অনেক সময় দেখা যায় যে ওনাদের সেই ট্রাস্টটা থাকে না এমপ্লয়মেন্ট কাউন্সিলরদের উপর বা অর্গানাইজেশনগুলোর উপর। অনেকেই সে খুব হাইলি এক্সপেক্ট থাকে যে উনি সম্ভবত একটা এমপ্লয়মেন্ট এজেন্সিতে আসলেই একটা চাকরি পেয়ে যাবেন বা ওনাকে একটা জব দিয়ে দিবে। তো এইটার সম্পর্কে যদি একটু আপনি। ধন্যবাদ ইমাম, এটা খুব ভালো একটা প্রশ্ন। আমরা যারা এই সেক্টরে কাজ করি আমরা জানি আমরা কি করছি, কিন্তু হয়তো কোনো ক্ষেত্রে কোনো ক্লায়েন্টের মনে হতে পারে যে তাদের এক্সপেকটেশনটা মিট হয়নি। কেন হয়নি? আমাদের জব হচ্ছে আপনাকে জব সার্চে সাহায্য করা।
আমাদের জব এটা না যে আপনার পকেটে একটা জব ঢুকিয়ে দেওয়া। একটু ডিসক্রাইব করি। যেমন আপনার যদি কোনো বন্ধু কোনো জায়গায় ম্যানেজার থাকে, সে আপনাকে বলবে আচ্ছা আমাদের এখানে একটা লোক নিব, কাস্টমার সার্ভিস পজিশন, তুমি চাকরি পেয়ে যাবা, আমি রেফার করলে আমার ম্যানেজার তোমাকে অবশ্যই চাকরি দেবে। এটা কি ওখানেই শেষ? না, এটা হচ্ছে একটা রেফারেল। জব সার্চ প্রসেসের প্রত্যেকটার ভিতর দিয়ে তাকে যেতে হবে, কারণ যতই রেফারেন্স থাকুক অ্যাট দ্য এন্ড জব হবে তখনই যখন একটা টাইপড সাদা কাগজে তার রেজুমেটা সুন্দরভাবে উপস্থাপন করে ম্যানেজারকে দেওয়া হবে। সেকেন্ড অফ অল, ওই যখন এই পাবে ম্যানেজার, সাথে সাথে কি বলবে, হ্যাঁ তোমার চাকরি কালকে, সেটা হবে না। ম্যানেজারের একটা প্রসেস আছে এদেশে, হায়ারিং প্রসেস, তাকে গো থ্রু দ্য ইন্টারভিউ প্রসেস। তাকে ইন্টারভিউতে একদিন আসতে হবে, হ্যাঁ হয়তো আগে থেকে জানে চাকরিটা দিয়ে দেওয়া যাবে, কিন্তু ইন্টারভিউর সম্মুখীন হতেই হবে। এই প্যান্ডামিকে ইন্টারভিউ ইন পারসন না হয়, অনেক সময় অনেক হচ্ছে না, কিন্তু জুমের মাধ্যমে, ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে, ফোনের মাধ্যমে ইন্টারভিউ করে তারপর 2 দিন অপেক্ষা করে তারপরে তাকে বলা হবে হ্যাঁ তোমার চাকরি হলো। সো এক্সপেকটেশনটা যেটা আছে, সেই এক্সপেকটেশনটা আমাদের দেশে তো আসলে এরকম অর্গানাইজেশন নাই। সেই জন্য আমাদের যারা ক্লায়েন্টেল তারা বুঝতে পারে না হোয়াট টু এক্সপেক্ট। তো আমাদের কাছে যখনই কেউ আসে, প্রথম দিনই আমরা বলে দেই যে আমাদের কিন্তু কমিশন বেসড চাকরি না, যে আপনাকে চাকরি দিলে আমি কমিশন পাবো। আপনি আমার কাছে এসেছেন, উই আর ফান্ডেড বাই গভর্নমেন্ট, উই হ্যাভ আওয়ার কমিটমেন্ট টু হেল্প ইউ টু গেট এ জব, টু গো থ্রু দ্য প্রসেস অ্যান্ড নেভিগেট দ্য সিস্টেম। না, ঠিকই বলেছেন যে আপনার একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। জবটা দেয়া মূল কথা না, মূল কথা হচ্ছে যে আপনাকে গাইড করা, প্রপার গাইড করা, যার মাধ্যমে আপনি সাকসেস হতে পারেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ফাহমিদা রহমানের কাছ থেকে। ফাহমিদা রহমান নন প্রফিট সেক্টরে কাজ করছেন প্রায় 10 থেকে 12 বছরের উপরে, বিশেষ করে এমপ্লয়মেন্ট সেক্টরে, এবং উনি প্রচুর বাঙালি নারীদের হেল্প করেছেন চাকুরি পেতে। তো আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন।